কি দরকার চাচা? আপনি যখন এতদিন দেখেছেন, এখনো দেখেন, এসব নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। চাচা দাঁত বের করে হাসলেন। ছেলের তারেকের দিকে ফিরে পড়লেন। শুনছস কথা না বাবা, এসব এখন তোমাকে দায়িত্ব, তোমরাই বুঝো। দেই মিষ্টি খাও, খাও না গে, তুমি এ বাড়ির জামাই। তারেক, তোর বউরে ক আরো কয়টা মিষ্টি আনতে। দরকার নেই চাচা, আমি অনেক খেয়েছি, আর না, এরপর খেলে বদহজম হয়ে যাবে। আমি ঘরে গিয়ে একটু রেস্ট নিই। উঠে দাঁড়ালো সারফরাজ। চাচার হাতের দিকে তাকালো সে। কাগজপত্র সব যেভাবে শক্ত হাতে ধরে আছে, মনে হচ্ছে না তাকে কিছু দিবে, কিন্তু এমন ভাবে বলল যেন এই দিয়ে দিচ্ছি। কি অদ্ভুত মানুষজন! তাদেরকে কম কিছু আছে নাকি? অনেকে দেখে শুনে রাখার মতো যথেষ্ট আছে। কথাগুলো ভেবে ঘরের দিকে আগালো সে। কিন্তু এ কি? ঘরের দরজায় বাইরে এ কেন দাঁড়িয়ে? ঘরে কেমন উকিঝুঁকি মারছে মনে হচ্ছে। সারফরাজ দাঁড়িয়ে দেখতে লাগলো। ধরতে সময় না এটা নিয়াজ, কিন্তু ও ঘরে উকি দিয়ে কাকে দেখছে? অনেকে। মাথায় রক্ত চড়ে গেল ফরাজের। সে দ্রুত আচমকা নিয়াজের কলার চেপে ধরল। ধপাস করে দরজা খুলে দিয়ে থুতোমতো সে। তার অক্ষিগোলক দুটি স্থির হয়ে গেল। অর্নিলা হা হয়ে তার দিকেই তাকিয়ে আছে। দ্রুত দরজা বন্ধ করে দিল সে। ঘন ঘন শ্বাস ফেলে তাকালো নিয়াজের দিকে। নিয়াজের চোখ মুখে ইতিমধ্যে শুকিয়ে গেছে। রাগে ফরাজের মাথা ভনভর করছে। কয়েকটা চড়ের চোটে নিয়াজ থরমড়িয়ে মেঝেতে পড়ে গেল। ফরাজের ইচ্ছে করলে একটা লাথি মারতে শয়তানটাকে। এর মধ্যেই ইয়াতিম শিকদার, তারেক আর সাইমাও ছুটে এসেছে। সারফরাজ কোমরের বেল্ট খুলে ভেতর পেঠাতে লাগলো নিয়াজকে। নিয়াজের আর্তনাদ পুরো শিকদার বাড়ি জুড়ে। সকলে হতভম্ব হয়ে দেখছে। ফরাজের এই রূপ কারো জানা ছিল না। সে বেঘরে শুধু মেরে যাচ্ছে। সারফরাজের কথা শোনার মতো মেয়ে অর্নিলা না। তাকে বারণ করা হলেই সে শুনবে এমন না। সে উড়নচণ্ডী, যখন তার যা মন চাইবে তাই করে। এত সুন্দর গোলাপি রঙের জামদানি শাড়িটা উপহার পাবার পর পরে না দেখতে পেলে বড্ড আফসোস লাগবে। তাই ঘর ফাঁকা হতেই সে দরজা বন্ধ করে শাড়ি পরতে শুরু করলো। কিন্তু সে তো শাড়ি পরতে জানে না, তাতে কি? এই যুগের ইন্টারনেট কাজে দিবে কবে? মোবাইলে ভিডিও অন করে শাড়ি পরতে ব্যস্ত অর্নিলা। 2-3 বার শাড়ি প্যাচ দিচ্ছে, কিছুই হচ্ছে না। কুচি দিতে গিয়ে তাল গুলিয়ে ফেলছে। ইস, ভিডিওতে কি সহজই না মনে হচ্ছে। যেই সে পড়তে যাচ্ছে অমনি কত কঠিন হয়ে যাচ্ছে। একবার তো ভাবলো এর চেয়ে পড়াশোনা সহজ। ওই হিসাব বিজ্ঞানের র্যামিলও বোধহয় এর চেয়ে দ্রুত মিলে যেত। সে মিলিয়ে ফেলতে পারত। বরাবরই হিসাব বিজ্ঞানে সে একটু কাঁচা। মনে হতো আর্থিক বিবরণীর চেয়ে বড় কোনো কঠিন বিষয় নেই। আজ মনে হচ্ছে শাড়ির প্যাচ বোঝার চেয়ে কঠিন বিষয় আর কিছু হতে পারে না। একবার পুরোপুরি শাড়ি পরার পর খেয়াল করলো শাড়ি উল্টো পড়েছে। আঁচল চলে গেছে কোমরের ভাঁজে। রেগে মেগে অস্থির হয়ে শাড়ি বিছানায় ছুঁড়ে মারল। চুলাই যাক শাড়ি, পরা লাগবে না কিছু। ফের 2 মিনিট আবারও শাড়ি তার হাতের মুঠোয়। এবার সমস্ত মনোযোগ ওদিকে। ইস, এত মনোযোগ দিয়ে পড়াশোনা করলে স্যারের কাছে আর মার খেতে হতো না। তখন যে মনোযোগ সব থাকে কোথায় বুঝে উঠতে পারে না। তার ফর্সা শরীরের সবচেয়ে আকর্ষণীয় স্থান কোমরের অংশ ফুটে উঠেছে লাল রঙের ব্লাউজ আর পেটিকোটে। কে বলে মোটা মেয়েদের শাড়িতে মানায় না? অর্নিলাকে তো বেশ মানায়। সেদিন প্রথমবার পরেই সে বুঝে গেছে। মামনি কত আদর করে বলল, আমার অনিকে ভারী মিষ্টি লাগছে। ওই তো, হ্যাঁ, বিয়ের দিন কাজল লেপটে দিল কানের লতিতে, কারো নজর না লেগে যায় বুঝি। একাকী হেসে উঠল অর্নিলা। এবার সে শাড়ি পরেই ফেলবে। তাকে পরতেই হবে। শিকদার বাড়ির বাইরে থেকে যেমন আগের যুগের ভেতরেও তাই। এই ঘরের পুরনো দরজা এখন আর আগের মতো সুরক্ষিত নয়। খুব সহজেই সেই দরজার ছিটকিনি খুলে ফেলা যায়। বড় আয়নার সামনে দাঁড়িয়ে অর্নিলা যখন শাড়ির প্যাচ বুঝতে ব্যস্ত, ঠিক তখনই দরজার আড়াল থেকে উকি মারছিল বখাটে নিয়াজ। চরিত্রহীনের সাথে সাথে লজ্জা শরমও লোপ পেয়েছে তার। অর্নিলা উলঙ্গ কোমর, উদাম পিঠের অংশ নজর কেড়ে নিচ্ছিল তার। মাতাল চোখে পাগলের মতো তাকে দেখছিল সে। এতই গভীর ছিল তার মাঝে, বুঝেনি কখন এসে যমরাজ পিছনে এসে আস্তানা বাঁধল। হঠাৎ করে শার্টের কলার চেপে ধরতে হুঁশ ফিরল তার। ফারাজ তখনও বুঝতে পারেনি কি দেখছিল নিয়াজ। অজান্তেই দরজা খুলে ফেলল। হঠাৎ দরজা খোলার শব্দে শাড়ি হাতে পিছনে ফিরল অর্নিলাও। হতভম্ব সে। শাড়ি তখনও তার হাতের মাঝে। অর্নিলা এমন অপ্রস্তুত অবস্থায় দেখে ফারাজ নিজেও শরম পেয়ে গেল। দ্রুতই দরজা বন্ধ করে দিল সে। কয়েক সেকেন্ডের মধ্যে কি হলো বুঝতে সময় লাগলো অর্নিলা। একের পর এক কাণ্ড বুঝতে পারার পরপরই কোনো মতে শাড়ি পেঁচিয়ে নিল শরীরে। দরজার কাছে আসতেই তটস্থ সে। শরীর জমে গেছে তার। নিয়াজ ভাইয়ের কান্নার আওয়াজ, তার সাথে ফারাজ ভাইয়ের কণ্ঠস্বর, আমার বউয়ের দিকে নজর দিবি তুই?
আমার বউয়ের দিকে, আজ তো তোকে আমি মেরেই ফেলবো। শরীর ঝনঝন করে উঠল অর্নিলা। দরজা খুলে বাইরে কি হচ্ছে দেখার সাহস হলো না তার। এক জায়গায় নিশ্চুপ দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। ধস্তাধস্তির শব্দ, হুলস্থুল একটা কাণ্ড বেঁধে গেছে। দরজার আড়াল দিয়ে উকি মারল অর্নিলা, তার দম বন্ধ হবার জোগাড়। ফারাজ ভাইয়ের চোখ মুখ রেগে লাল হয়ে গেছে, ঘেমে একাকার সে। শার্টের কয়েকটা বোতাম খোলা। তারেক ভাই কোনোভাবেই ফারাজ ভাইকে আটকে রাখতে পারছে না। হিংস্র বাঘ যেন শিকারকে হাতছাড়া করতে চাইছে না। অর্নিলা শুকনো ঢোক গেল, তার গায়ের লোম সব দাঁড়িয়ে গেল, শরীর শিউরে উঠল। বাকরুদ্ধ সে। ফারাজ ভাইকে রাখতে দেখেছে, কিন্তু রেগে মারতে কখনো দেখেনি। বরাবরই ভাই রেগে গেলে ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকতো, কিংবা দুই একটা ধমক দিত। এমনকি আরাফাতের সাথেও তাকে মারামারি করতে দেখেনি। সেই ভাই আজ এতটা রেগে আছে। রাগে ফুঁসছে সারফরাজ। মুখ খুলে শ্বাস নিচ্ছে সে। তারেক পেছন থেকে জড়িয়ে ধরে আছে তাকে। হাতে বেল্ট এখনো শক্ত হাতে। আরেক দফা মারতে পারলে যেন শান্তি মিলত। কতটা সাহস! তার বউয়ের দিকে বাজে নজর দিচ্ছে, তার ঘরে লুকিয়ে উকি মারছে। জঘন্য, বলতেও লজ্জা লাগছে তার। তারেক ছেড়ে দিল ফারাজকে, তবুও নড়ছে না। মনে হচ্ছে ফারাজ দ্বিতীয় দফায় আবার শুরু করবে। হাতের বুড়ো আঙ্গুল দিয়ে কপালের ঘাম মুছে দরজার দিকে তাকালো। হকচকিয়ে গেল অর্নিলা। মনে হলো ফারাজ ভাই তাকেই দেখছে। চমকে উঠল সে। ফারাজ ভাই তো এগিয়ে আসছে। পিছিয়ে গেল দুপা। ধপ করে দরজা খুলে ফারাজ ভাই শক্ত করে তার বাহু চেপে ধরল। কেঁপে উঠল অনিলা। এমনটা আগে কখনো হয়নি। দ্রুত ঘরের বাইরে এসে পড়ল। বিধ্বস্ত অবস্থায় নিয়াজ পড়ে আছে চাচার কোলে। চাচা যেন রাগে চুপসে গেছে। সাইমা ভাবি দূরে এক কোণায় দাঁড়িয়ে আছে। ঘটনাটা সে নিতে পারছে না। তাদের বাড়িতে এসে তাদের ঘরে তার দেবরকে এভাবে মারল। নিয়াজের চোখ ফুলে উঠেছে, গাল কেটে রক্ত পড়ছে, ঠোঁটের কাছেও কাটা। মুখ খুলে শ্বাস নিচ্ছে সে। আধো আধো চোখে তাকালো ফারাজের দিকে। ফারাজ তার দিকে তাকিয়ে আঙুল তুলে বলে উঠল, এরপর আমার বউয়ের দিকে তাকালে তোর চোখ তুলে ফেলবো, মনে রাখিস। কথাটা বলা অবধি আর এক বিন্দু এখানে থাকবে না। বেল্ট ছুঁড়ে মারল মেঝের দিকে। অর্নিলার হাত চেপে বেরিয়ে এলো শিকদার বাড়ি থেকে। অর্নিলা চুপচাপ চলে এলো, কোনো শব্দ করলো না। মুখ ফুটে একটা কথাও বের হলো না। এই প্রথম ফারাজ ভাইকে তার এত ভয় লাগছে। গাড়িতে এসে বসলো তারা। গাড়ির ড্রাইভার হম্বি তম্বি করে ছুটে এলো। দূরে কোথাও বুঝি চা খাচ্ছিল। সারফরাজ মৃদু স্বরে বলল, বাসায় চলো। ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলো। গাড়ির এক কোণে ফারাজ ভাই আর অন্য কোণে অর্নিলা। কোনো মতে পেঁচানো শাড়ি পরেই এসেছে সে। এক কোণে জড়সড় হয়ে বসে আছে। মন বলছে বাসায় যাওয়ার পর ফারাজ ভাই তাকে ও এক ধাপ পেটাবে। যা হয়েছে সবই শাড়ির জন্য। মানা করেছিল তো শাড়ি পরতে, কেন যে পাগলামি করে পড়তে গেল। প্রাণ আসে আর যায়, কান্না চেপে রাখতে পারলো না সে। ফিরে তাকালো ফারাজের দিকে। রক্তবর্ণ দৃষ্টিতে ভাইয়া এদিকেই চেয়ে আছে। প্রথমবারের মতো অনিলা নিশ্চুপ হয়ে কাঁদতে লাগলো। এ প্রথমবার সে নিশ্চুপে কান্না শিখল। শিকদার বাড়ির হাল মোটেও ভালো না। গরম পরিবেশ, এখনো গরম। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। তাদের বাড়ির কাজের লোকের সংখ্যা নেহাত কম না। নিয়াজ যে সবার সামনে সারফরাজের সামনে মার খেলো, এটা সবাই দেখেছে। কানাঘুষাও চলছে। ডাক্তারকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। নিয়াজের চোখ, গাল, ঠোঁটের মেডিসিন দেওয়া হয়েছে। গায়ের শার্ট খুলতে দেখা গেল পিঠে দাগ বসে আছে। শুধু দাগ তাই না, একদম পূর্ণ বেল্টের ছাপ। মাপ দিলেও 1 ইঞ্চি মিস হবে না। একটা জানোয়ারকে এভাবে মারে না, যেভাবে তার ছেলেকে মেরেছে। এর প্রতিশোধ সে না নিয়ে থাকবে না, অবশ্যই নিবে। তার নামই আতিম শিকদার। এত সহজে ছেড়ে দিবে না, কখনোই না। আরিফ হাসান বাসায় ছিলেন না। শাহিনুর বেগমও বিকালের দিকে একটু বের হয়েছেন। আরাফাত সাহেব বাইরে থেকে এসে সোফায় বসলো। টিভি ছাড়ার উদ্দেশ্য রিমোট খুঁজতে লাগলো। এর মধ্যে দেখো হঠাৎ সিধু ছোটাছুটি করছে। সিধু তাদের বাসায় কাজ করে। বাজার করা থেকে শুরু করে বাগানে পানি দেওয়া, গাড়িতেও অনেক কাজই এই ছেলে একা করে। কাজের ছেলে একটা। সিধু ছুটে এসে বলল, বড় ভাই মানে ফারাজ ভাই? তারা না দাওয়াতে গেল 2 দিন থাকার কথা, এ তো 2 ঘন্টার মধ্যে ফেরত এসে গেল। বলতে বলতে দেখলো ফারাজ দরজার সামনে দাঁড়িয়ে। আরাফাত ঘাবড়ে গেল। ভাইকে দেখে মনে হচ্ছে ভীষণ চটে গেছে। তার ভাইয়ের রাগ যতই থাকুক, তা কন্ট্রোল করার ধৈর্য আছে। আজ তো মনে হচ্ছে সব ধৈর্যের বাইরে। অর্নিলাকে হাত ধরে টেনে নিয়ে সোজা ঘরে ঢুকলো সারফরাজ। আরাফাত রীতিমতো চমকে উঠল। কিছু বলার জন্য এগিয়ে যাবার আগেই ধপ করে দরজা বন্ধ করে দিল। শুধু ভয়ার্ত কণ্ঠে বলল, সিধু, আমার ফোন দেখো সোফার উপরে, এখনই দাও। মাকে ফোন করতে হবে, ভাইয়া খুব রেগে গেছে।
অর্নিলা জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে ফরাজ ভাই। সময়ের সাথে সাথে মানুষের রাগ কমে, কিন্তু এখানে মনে হচ্ছে ফরাজ ভাইয়ের রাগ বেড়ে যাচ্ছে। শক্ত গলায় ফরাজ ভাই বলে উঠল, তোকে না বলেছিলাম শাড়ি পরার দরকার নেই, তাও কেন শাড়ি পরতে গেলি তুই? ফরাজ ভাইয়ের কথার জবাব না দিয়ে শব্দ করে কেঁদে উঠল অর্নিলা। সারফরাজ এক ধমক দিতেই আবার চুপসে গেল। চুপ, একদম চুপ। ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদবি না আমার সামনে। এই ঢং গিয়ে আমার বাবার সামনে কর, আমার সামনে না। অর্নিলা কাঁদো স্বরে বলে উঠল, ফরাজ ভাই, আমি তো কি আমি? হ্যাঁ, কি আমি? দরজা বন্ধ করতে জানিস না? দরজা বন্ধ করছিলাম ফরাজ ভাই, কিন্তু কেমনে যে খুলে গেল। চুপ, একদম চুপ। মুখে মুখে আরেকবার তর্ক করলে না। বলেই হাত উঠালো সে। অর্নিলা ভয়ে চোখ বন্ধ, মুখ সরিয়ে নিল। হাত মুঠোয় নিল শাড়িটা। সারফরাজ বহু কষ্টে নিজেকে থামালো। না, এটা পুরুষত্ব না। বইয়ের গায়ে হাত তুললেই নিজেকে পুরুষত্ব জাহির করা যায় না। ধপ করে পরপর দুটো আওয়াজ হলো। ভয়ে চোখ মেলে তাকালো না অর্নিলা। কিছুক্ষণ পর তাকিয়ে দেখলো আয়না ভেঙে ছুঁড়ে মেঝেতে পড়ে আছে। ভাইয়া ড্রেসিং টেবিলের আয়না ভেঙে ফেলেছে। দরজা খুলে বাইরেও চলে গেছে। তার এবার ভীষণ ভয় লাগছে। চিৎকার করে কেঁদে উঠল সে। ধপ করে মেঝেতে বসে পড়ে কাঁদতে লাগলো। পেশামাল হয়ে নিচে কাচের টুকরো হাত কেটে গেল। রক্ত পড়ছে গড়িয়ে। কান্নার রেশ আরো বেড়ে গেল। আরাফাত আর শাহিনুর বেগম ছুটে এলেন সারফরাজের ঘরের কাছে। বিধ্বস্ত অবস্থায় অর্নিলাকে দেখতে পেয়ে দুজনেই হতভম্ব। শাহিনুর বেগম ছুটে এসে অর্নিলাকে বুকে জড়িয়ে নিল। অর্নিলা কাঁদতে কাঁদতে বলল, আমি কিছু করি নাই মামুনি, আমি কিচ্ছু করি নাই। ফরহাদ পিঠ চাপড়ে বলে উঠল, সাব্বাস বেটা, যা করেছিস ভালো করেছিস। একদম বাঘের বাচ্চা। ওর তো এরকমই একটা শিক্ষা হবার দরকার ছিল। তোর বউয়ের দিকে নজর দিবে আর তুই হাত গুটিয়ে বসে থাকবি নাকি? চুপ কর, আমার মাথা ব্যথা করছে। তিক্ত স্বরে কথাটা বলে উঠল সারফরাজ। হ্যাঁ, তোর উচিত এখন গিয়ে বাড়িতে বসে বউয়ের হাতে গরম চা খাওয়া। আহা, চায়ের কাপে চুমুক দিয়ে বুঝবি এর স্বাদ। বউয়ের হাতে বানানো গরম চায়ের কাপে প্রথম চুমুক তাকে চুমুক খাবার মতোই। তোর লুচ্চামির কথা রাখতো। লুচ্চামি বউয়ের সাথে করবি না তো কার সাথে করবি? শালা, এতদিন বসে থেকে কি ঢেরা পিটালি, এখন এসে বউয়ের সাথে প্রেম করতে পারো না? সারফরাজ বিরক্তি স্বরে জবাব দিল, লাইক সিরিয়াসলি ফরহাদ, তোর মনে হয় আমি এই বাচ্চার সাথে প্রেম করব, যাকে ক বললে গ বোঝে, এক লাইন বেশি বুঝে বসে থাকে? থাকলে থাকবে, তুইও পাল্টা চাল দিবি। অসম্ভব। আমি এই মেয়ের কথা আর এক বিন্দুও ভাবছি না। কালই আমি ঢাকা ফিরছি। এখানে আর একদিনও থাকলে আমার দম বন্ধ হয়ে যাবে। আমি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে রাখবো। ফাজলামির একটা লিমিট থাকে ফরহাদ। আচ্ছা, চুপ আমি। বলার পর 2 সেকেন্ড চুপ থেকে বলল, ও, যেটা বলার ছিল। কি? আঙ্কেল ফোন করেছিল। শিকদার সাহেব তোমার বাড়িতে হানা দিয়েছে। নাও ইউ গেট আউট। সারফরাজ তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। আশ্চর্য, কেউ একটা কাজের না। বাবা ফোন করেছে, সে কখন, আর ফরহাদ এখন এসে তাকে বলছে। এতক্ষণ পর এখন বললি এই কথা? আরে বৎস, সামলে। তোমার একটা ভাব আছে না, ডাকবে আর তুমি চলে যাবা। এ তো তোমায় পেলে তাহলে ঘাড়ে চড়ে বসবে। রিল্যাক্স মুডে বাড়ি ফিরো। দেখো ভাব যেন না চেঞ্জ হয়। তোমার বল তোমার হাতে। আশীর্বাদ করি হে বৎস। সত্যি সত্যি হাতটা তার মাথায় রেখে দিল ফরহাদ। সারফরাজ দাঁত চেপে দাঁড়ালো। শালার ভীমরতি ধরেছে এই বয়সে। বের হবার পথে চাচি শুধালো, রাতটা থেকে যাও। না চাচি, বাবা ফোন করেছে। তাহলে রাতের খাবারটা? বাবা ফোন করেছে অনেকক্ষণ, আমি আসি। বের হয়ে গেল। চাচি আর থামলো না, জানে কথার নড়চড় হবে না। ফারাজ তার বাবার অতি বাধ্য ছেলে। বাড়িতে ফিরে দেখলো মেহমান কঠোর দৃষ্টিতে চোয়াল শক্ত করে বসে আছে সোফার উপরে। বাবার স্টাডি ঘর। বাবা শান্ত ভঙ্গিতে বসে আছে। সারফরাজ বাবার সামনে খানিকটা নিশ্চুপ হয়ে গেল। বাবার সামনে তার গলার স্বর উঁচু কি রুক্ষ কখনো হয় না। তবুও তার কঠিন দৃষ্টিপাত শিকদার সাহেবের উপর। আরিফ হাসান ছেলেকে শুধালেন, শুনলাম তুমি নিয়াজকে খুব মেরেছো, এর কারণ কি ফারাজ? ইয়াতিম শিকদার তত্তর করে উঠলেন। কি খুব মারছে? বলেন জানোয়ারের মতো মারছে। এই পোলা আমার পোলার মুখ চোখ সব মাইরা নষ্ট করে দিছে, পিঠের ছাল উড়াইয়া দিছে।
বিশ্বাস না করে চলেন আমার সাথে। আরিফ হাসান ছেলের দিকে দৃষ্টিপাত করলেন। সারফরাজ শিকদার সাহেবের চোখে চোখ রেখে বলে উঠল, আমি সরফরাজ শেহদাদ আপনার ছেলেকে শুধু মারিনি, মেরে ফেলতে চেয়েছিলাম। আমার বউয়ের দিকে কেউ খারাপ নজরে তাকালে আমি বসে থাকবো এমন শিক্ষা আমার বাবা আমায় দেয়নি। শিকদার সাহেব চোখ মুখ বড় করে কঠিন স্বরে বলল, দেখলেন, আপনার ছেলে আপনার সামনে বলতেছে আমার ছেলেকে মেরে ফেলতো, তাহলেই বুঝে নেবার। ফারাজ, তুমি শুরু থেকে বলো কি হয়েছে। সারফরাজ এবার সোজা হয়ে দাঁড়ালো। তার চোখেতে তেজ ফিরেছে, কণ্ঠের স্বরও এবার খানিকটা রুড়ো। বলে উঠল, আমার বউয়ের দিকে খারাপ নজরে তাকালে আমি তার এমন হানি করব। সে আমার বউ, তোমার বোনের মেয়ে কিংবা তার ভাইয়ের মেয়ে না। আমার বউয়ের দায়িত্ব আমার। ওই রাস্কেল ইডিয়াতটা আমার বউয়ের ঘরে উকি মারছিল, আর তখন ঠোঁট চেপে ধরলো ফারাজ। রাগে তার ঠোঁট জোড়া কাঁপছে। বাবার দিকে ফিরে অসহায় ভঙ্গিতে বলল, ছাড়ো বাবা, আমার রুচি হয় না এসব বলার। আরিফ হাসান ভুরু কুচকে শিকদার সাহেবের দিকে ফিরলেন। শিকদার সাহেব উঁচু গলায় বললেন, এসব মিথ্যা কথা, অনিলা এসব বলেছে। মিথ্যা কেন হবে শিকদার সাহেব? আপনার ছেলে কি এমনটা করতে পারে না? এর আগে তো এমন রুচিহীন কাজ করে নিজেকে জাহির করেছে। এখন মেনে নিতে আপত্তি কোথায়? আর শিকদার সাহেব, এখন অর্নিলার অভিভাবক আমরা না, তার স্বামী। তার স্বামী যা বলবে তাই হবে। শিকদার সাহেব দাঁত কিরমির করতে লাগলেন। বাপ ছেলে দুটো একজোট হয়েছে। তাচ্ছিল্য করে হেসে বলল, ঠিক বলেছেন ভাই, ঠিক বলেছেন, কিন্তু মনে রাখেন, এক মাঘে শীত যায় না। আরিফ হাসান নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে রইলেন শুধু। মৃদু হাসলেন। সেই হাসিতে ছিল গর্ব। তার ছেলের জন্য তার গর্ব হচ্ছে। নিজের স্ত্রীর দায়িত্ব তার ছেলে কাঁধে নিয়েছে। বিয়ের সিদ্ধান্ত অনেকটা হেলাফেলায় নিলেও বইয়ের দায়িত্ব হেলাফেলায় যাবে না। শাহির বেগম দরজার সামনে দাঁড়িয়ে পায়চারি করছেন। টেনশনে তার ব্লাড প্রেশার বেড়ে গেছে। কে জানে ভিতরে কি হচ্ছে। আত্মীয়দের সাথে কথা কাটাকাটি তর্ক তার কোনোদিনই পছন্দ না। সবসময় চান শান্তি মতো থাকতে। ছোট থেকে একাই বড় হয়েছেন। কোনো ভাই বোন ছিল না তার। একা বেড়ে ওঠার কিশোরীর ইচ্ছা ছিল ভরা জমজমার একটা বাড়িতে বিয়ে করবেন। ছোটবেলা যতটা একা ছিলেন, এখন ঠিক ততই মানুষে তার বাড়ি কম কম করবে। এজন্য কারোর সাথে ঝগড়া করে সম্পর্ক ছিন্ন করতে বেশ ভয় পান তিনি। সারফরাজ নিয়াজকে মেরেছে, এটা অন্যায় হয়েছে, কিন্তু অবশ্য নিয়াজও ভালো কিছু করেনি। সে যা করেছে এটাই তার পাওনা ছিল। তবুও ভয় আঁকড়ে ধরছে। একটু পরপর আচমকা দরজার দিকে তাকিয়ে চমকে ওঠেন। এই মনে হয় দরজা খুলে ফেলার শব্দ। অর্নিল এখন ঘুমাচ্ছে। কাঁদতে কাঁদতে মেয়েটা ঘুমিয়ে পড়েছে। ডাক্তার এসে মেয়েটার হাত ব্যান্ডেজ করে দিয়েছে। অত বেশি কাটেনি। তার ঘরে শ্রমিকে রেখে এসেছেন। অর্নিলা তো ছেলের বউ হওয়ার আগে তার মেয়ে। ছোট এই অর্নিলাকে তিনিই মানুষ করেছেন। ননদ দুদিন পর ঝগড়া করে এই কোলের বাচ্চাকে নিয়ে তার বাড়িতে উঠত। তখন মেয়েটার পুরো দায়িত্ব থাকতো শুধুই তার। খুব শখ ছিল অর্নিলার মতো একটা মেয়ে তার নিজেরও হবে, কিন্তু তা কখনোই সম্ভব হয়নি। যে অপ্রাপ্তি তার মনকে ভার করে তুলেছিল, ছোট শিশু অর্নিলার আগমন তার প্রাণকে ততটাই জীবিত করে তুলল। মনে হলো এই মেয়ে তো তারই। ননদের মৃত্যু তাকে ভয়াবহভাবে আঁকড়ে ধরেছিল, কিন্তু অর্নিলা ছিল তার ননদের মেয়ে। সেই সম্পর্কের জোরে এতটা তিনি দিতে পারেননি। পারলে মেয়েকে নিজের কাছে আগলে রাখতেন। অর্নিলার বাবা কতবার চাইলো আরেকটি বিয়ে করতে, তখন তারা গিয়ে বারবার বাধা দিয়েছিল। বলেছিল এই মেয়েকে তারাই মানুষ করবে, এজন্য কোনো বিয়ে শাদী করে মা আনার দরকার নেই। সত্যি তারা জানতো নতুন মা আনা তো একটা অজুহাত মাত্র, আসল যুক্তিটা অন্য কথায়। চরিত্রের দিক দিয়ে কলঙ্ক থাকলেও মেয়ের জন্য এতটুকু হলেও ভালোবাসা ছিল শামসুর শিকদারের মনে। না হলে তাদের মতো তুচ্ছ মানুষের কথা শুনে দ্বিতীয় বিয়ে থেকে পিছিয়ে আসতে পারতেন না। কিন্তু তবুও তার অবৈধ সম্পর্কের অস্তিত্ব কম ছিল না। এজন্য ছোট মেয়েটা কখনো তাদের বাড়িতে নয়তো কখনো গিয়ে থাকতো তার ছোট ফুফুর বাড়িতে। চাচার বাড়িতে চাচি না থাকায় সেখানে থাকা আর নিজের বাড়িতে থাকা সমান কথা। তখন অর্নিলার মায়ের প্রয়োজন ছিল। শাহিনুর বেগম আর ছোট ফুফু দুজন মা মিলে একজন মায়ের অভাব পূরণ করেছিল। দরজায় ধপ করে শব্দ হলো। শাহিনুর বেগম হকচকিয়ে তাকালো। ইয়াতেম শিকদার হম্পি ভম্পি করে বের হয়ে চলে গেলেন। এই বাড়িতে আর এক বিন্দু নয়। শাহিনুর বেগম কিছু বলার সুযোগ পেলেন না। পরক্ষণেই লক্ষ্য করলেন আরিফ হাসান আর সারফরাজ বের হয়ে আসছে। ছুটে গেলেন সেদিকে। আরিফ হাসান মৃদুস্বরে জিজ্ঞেস করলেন, অর্নিলা খেয়েছে? না, ঘুমাচ্ছে। অনেক জোর করেও কিছু খাওয়াতে পারিনি। অসুবিধা নেই, মাঝরাতে ওর ঘুম ভেঙে যাবে, তখন আমি খাইয়ে দিব। শাহিনুর বেগম বিচলিত হয়ে সারফরাজকে শুধালো, বাবা তুমি খাবে না? খাবো না, একটু ফ্রেশ হয়ে আসি।
মাথা দুলিয়ে সায় দিল। তড়িঘড়ি করে চলে গেল রান্নাঘরে। খাবারগুলো গরম করা দরকার। আরাফাতকেও ডাকতে হবে, সেও না খেয়ে বোধহয় ঘুমিয়ে গেছে। শ্রেয়মী মেয়েটাও বোধহয় না খেয়ে এসেছে, রাত অনেক হয়েছে। শ্রেয়মী বিছানার পাশে বসে ফোন টিপছে। বিছানায় শুয়ে আছে অর্নিলা। সারফরাজ ঘরে ঢুকতেই বিছানা ছেড়ে নামলো শ্রেয়মী। ভাইয়া তুমি? মা তোকে ডেকেছে, যা। তার মিথ্যে কথায় অবিলম্বে ঘর ছেড়ে বেরিয়ে গেল শ্রেয়মী। সারফরাজ এগিয়ে এলো, বিছানার পাশে দাঁড়িয়ে নিজের অর্ধাঙ্গিনীকে দেখতে লাগলো। সুশ্রী মুখ, মায়াকারা চেহারা, গোলুমুলু গাল, দুটো আলুর মতো। সে হাসতে তার চোখ দেখা যায় না, শুধু গাল দেখা যায়। আচমকে হেসে উঠল ফারাজ। আবারও বিষণ্ণ হয়ে গেল তার মন। অনির প্রতি তার আজকের আচরণ তাকে বড্ড কষ্ট দিচ্ছে। কোনোভাবেই মেনে নিতে পারছে না সে। বোধহয় কখনোই পারবে না এই মেয়েটার স্বামী হয়ে উঠতে। স্বামী হওয়া বিরাট বড় কাজ। সারা জীবনের জন্য কোনো মেয়ের দায়িত্ব নেওয়াই শুধু নয়, তাকে আগলে রাখাও। তার হাতটা শক্ত করে ধরে সামনে স্বপ্নগুলো একসাথে দেখা। কিন্তু কই, তারা তো এমন কিছু ভাবে না। এভাবে কি সংসার চলে? তাদের সংসারে তো ভালোবাসাই নেই। ভালোবাসা না থাকলে সংসার চলবে কি করে? কিভাবে হয়ে উঠবে সে স্বামী? অর্নিলা ডান হাতের তালু সাদা রঙের ব্যান্ডেজ দিয়ে বাঁধানো। অপরাধী হয়ে উঠেছিল ফারাজ। তার হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল তার আত্মা। আজকের তার আচরণ তাকে লজ্জায় মাথা নত করতে বাধ্য করছিল। নিজের এমন আত্মঘাতী কোনোভাবেই মেনে নিতে পারছিল না সে। নিজেই নিজের কাছে বড্ড অপরাধী হয়ে উঠল সে। হঠাৎ করে উত্তেজিত হয়ে উঠল। ঘর ছেড়ে বেরিয়ে গেল দ্রুত। আজকের রাতটা যেন এখানে থাকলে তার দম বন্ধ হয়ে যায়। এখানে কোনোভাবেই থাকতে পারবে না সে। কোনোভাবেই পারবে না অনির মুখোমুখি হতে। সে চলে যাবে, থাকবে না এখানে। আর কখন আসবে না, কখনো না। ঝোঁকের বসে দ্রুত ব্যাগ গুছিয়ে নিল সারফরাজ। রাতেই চলে যাবে সে। এক্ষুনি মানে এক্ষুনি। ব্যাগ হাতে বেরিয়ে এলো ঘর ছেড়ে। দীর্ঘ 2 বছর পর বাড়ি ফিরছে ফারাজ। তার চেহারায় অনেকটা পরিবর্তন হয়েছে। চেহারায় খানিকটা গভীরতার ছোঁয়া। থিতনুর দাড়ির ঘনত্ব বেড়েছে অনেকখানি। MBBS পাশ করা ডাক্তার সে। এখনো পুরোপুরিভাবে ডাক্তার বলা কি ঠিক হবে? ইন্টার্নশিপ শুরু হতে এখন 1 মাস বাকি। এই 1টি মাসের জন্য এখন বাড়িতে যাওয়া। এই 2 বছরে অনেক কিছু বদলেছে। সে বদলেছে, সময় বদলেছে, সবকিছুই বদলে গেছে। হয়তো অনিও বদলে গেছে। হ্যাঁ, একদিন আরাফাত বলল অনি নাকি এখন অনেকটা বদলে গেছে। এখন আর আগের মতো চিৎকার চেঁচামেচি করে না সে। লাফালাফিও কমেছে অনেকটা। ছিচকাদুনে মেয়েটা এখন আর কথায় কথায় কান্না করে না। আগের মতো মায়ের কাছে খাওয়ার বায়নাও করে না। হঠাৎ তেমন পরিবর্তনে বাড়ির সবাই একটু হতভম্ব হলো বটে। তবে ধরা নিচ্ছে এটা তার বয়সের প্রভাব। মেয়েটার বুদ্ধি বাড়ছে, সবকিছু বুঝতে শিখেছে। কিন্তু কতটা? SSC পরীক্ষা শেষ হলো, আজ তো রেজাল্ট দেবার কথা। ট্রেন চলছে খুব দ্রুত, কিন্তু মনে হচ্ছে ট্রেনের গতির চেয়েও তার সময় যেন দ্রুত গেল। এই তো সেদিন রাতে হঠাৎ ব্যাগপত্র নিয়ে হাজির হলো সে। তার সিদ্ধান্তে সঠোট। এখনই চলে যাবে, থাকবে না এই বাড়িতে। তার অনেক পড়াশোনা বাকি। এখানে সে শুধুই সময় নষ্ট হলো, আর কিছু না। কারো কথা শুনলো না, না খেয়ে বেরিয়ে গেল রাতের মধ্যে। সেদিন কেন জানি বাবাও তাকে থামালো না। হয়তো সে টের পেয়েছিল তার মনের কথা। এই যে বের হলো, আর কখনো ফিরা হলো না। এই অজুহাত সেই অজুহাত দিয়ে কাটিয়ে দিল। অনেক পড়াশোনা বাকি তার, সামনেই ফাইনাল পরীক্ষা। সময় নষ্ট করার মতো সময়ও নেই তার হাতে। আর কোরবানিতে আসা হলো না। গরুর হাটে গিয়ে গরু কিনে বাসায় ফিরা এখন স্মৃতি মাত্র। দিন এতগুলো সব কেটে গেল তার 4 দেয়ালে ঘরের মধ্যে বন্দি থেকে। দীর্ঘ নিঃশ্বাসে সবকিছু ভুলে গেল। ভাবছে সামনের টুকু নিয়ে কি হবে এখন। ট্রেন থামলো মোহনগঞ্জ এক্সপ্রেস। ব্যাগে পত্র নিয়ে নামলো সারফরাজ। আগের থেকেও এখন যেন বেশি খিটখিটে লাগছে তাকে। একটা CNG ভাড়া করে উঠে পড়ল। তার চিরচেনা গ্রাম আর বদলে গেছে। রাস্তাঘাট এখন আগের চেয়েও ভালো। মানুষও বদলে গেছে অনেক। শুধু রয়ে গেছে পুরনো বাড়িটা আর মতো। তার বাড়ি, নিকুঞ্জ নিবাস। ভাড়া মিটিয়ে নামলো সারফরাজ। ব্যাগ হাতে ঢুকলো বাড়ির মধ্যে। মনের মধ্যে বিশাল এক অস্থিরতা। মাথা ভন ভন করছে। মন বলছে উল্টো পায়ে চলে যেতে, অথচ তবুও দরজায় কড়া নাড়ল সে। ঘন ঘন শ্বাস নিচ্ছে। দরজা খোলার শব্দে আচমকা চমকে উঠল সে। হকচকিয়ে তাকালো সামনের দিকে। এক চিরচেনা মুখ ভেসে উঠল সামনে। সময়ের স্রোতে গা ভেসালো সে। সামনের রমণী অবাক চোখে তাকে দেখছে। চেনার চেষ্টা করছে নিশ্চয়। সারফরাজ মৃদু হাসি হাসলো। সামনের রমণী অবাক কণ্ঠে বলে উঠল, ফারাজ ভাই। প্রায় 2 বছর। অনিকে দেখে খানিকটা চমকে উঠল সারফরাজ। সে আশা করেনি অনি তাকে চিনবে, চেনার কথাও না। এত বছর দুজনের এমন অনাকাঙ্ক্ষিত মুখোমুখিতে অনিও কিছুটা ঘাবড়ে গেল। সারফরাজ লক্ষ্য করলো অনির চোখের পাতা কাঁপছে, ঠোঁট জোড়া নড়ছে কেমন। দৃষ্টি সরিয়ে ফেলল সে।
কেমন অস্বস্তি বোধ হচ্ছে। অনেকে তাকে পছন্দ করে না, ঘৃণা করতে শুরু করেছে। তবে এই ঘৃণার ভার সইতে তার বড্ড কষ্ট হবে। অর্নিলা দরজা ছেড়ে দাঁড়ায়নি। পেছন থেকে শাহিনুর বেগমের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। দীর্ঘ সময় পর ছেলেকে চোখের সামনে দেখতে পেয়ে বিস্মিত শাহিনুর বেগম। নিকুঞ্জ নিবাস যেন হঠাৎ নিষ্প্রাণ হয়ে উঠল। সারফরাজ মায়ের দিকে ফিরে হাসার চেষ্টা করলো। অর্নিলার ঘোর কাটলো। একটু সরে দাঁড়াতেই শাহিনুর বেগম ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরলেন। তিনি কাঁপছেন, চোখের অশ্রু টলমলো, কথা জড়িয়ে যাচ্ছে তার। দুহাতে ছেলের মুখখানি আগলে ধরলেন তিনি। মৃদু হেসে সারফরাজ বলে উঠল, কেমন আছো মা? অর্নিলা খানিকটা বদলে গেছে, খানিকটা না অনেকটাই। ওর মধ্যে এবার ম্যাচিউরিটি একটা ভাব এসেছে। এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। এবারও সারফরাজকে চমকে দিয়ে অর্নিলা A+ পেয়ে দেখালো। সারফরাজ সত্যি খানিকটা হতভম্ব। আরাফাতের A+ পাওয়ার বিষয়টা অত আকৃষ্ট করলো না, যেন এটা তার কাছে পাওনাই ছিল। তবু আরাফাত একটা নতুন ল্যাপটপের আবদার রাখলো। সারফরাজ কথা দিল সে কিনে দিবে। রাতের খাওয়া দাওয়ার বেশি দেরি নেই। আরিফ হোসেনের সাথে কথাবার্তা শেষে সারফরাজ স্টাডি রুম ছেড়ে বের হলো। আশ্চর্য, বাড়ির প্রতিটা জিনিসই যেন একরকমই আছে, কিছু বদলায়নি। শুধু অনেক যেন বড্ড বদলে গেল। এসব ভাবতে ভাবতে ঘরের কাছে পৌঁছালো সারফরাজ। দরজার বাইরে অনেকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু জড়সড় হয়ে গেল সে। শুধালো, তুই এখানে? ভূত দেখার মতো চমকে উঠল অনি। চোখ মুখ শুকিয়ে গেছে তার। সামনে ফিরে দাঁত বের করে হাসলো। সারফরাজের মনে হলো না অনি বদলায়নি, আগের মতোই আছে। ও হাসি এখনো আগের মতো। তাহলে বদলে গেল কি? সূক্ষ্ম চাহনিতে পরখ করতে লাগলো। অবশেষে টের পেল অনি অনেকটা শুকিয়ে গেছে। ঠিক শুকিয়ে গেছে বলাও চলে না। শেষবার ওজন প্রায় 80 কেজির বরাবর ছিল, এখন দেখে মনে হচ্ছে সেটা 60-এ এসে ঠেকেছে। স্বাস্থ্য কমার কারণে অনেক একটু লম্বা লাগছে, একটু অন্যরকম। মনোযোগ দিয়ে দেখছিল সারফরাজ। অনি তার সামনে চুকিবাজি দিয়ে বলল, ফারাজ ভাই, হাঁ করে কি দেখছেন? ফারাজ হাসলো, ঘরের মধ্যে ঢুকে বলল, তুই এখানে কি করছিস অনি? চোরের মতো ঘরে উকি দিচ্ছিলি কেন? বারে চোরের মতো উকি দিলাম কোথায়? এতদিন তো এই ঘরে আমার ছিল, আমি ঘুমাতাম। সারফরাজ বিভ্রান্ত হলো। ভাবলো অনি ওর সাথে মজা করছে। কথাটার গুরুত্ব না দিয়ে শুধায়, তুই এত শুকিয়ে গেছিস কেন রে অনি? আপনার জন্য ফারাজ ভাই। না, এবার অবাক না হয়ে পারল না ফারাজ। গুরুকুচকে ফিরে দেখলো অনি হাসছে। ওর হাসিতে কেমন একটা রহস্য আছে। খুব হেয়ালি কথাবার্তা বলছে। আমার জন্য? কেন রে? আমি কবে তোকে বললাম তুই খুব মোটু, একটু শুকিয়ে যা? বলেননি, কিন্তু আমার মনে হলো আপনি চিকন মেয়েদের পছন্দ করেন। কেন? আমি তোকে কখন বলেছিলাম এই কথা? অর্নিলার মুখের হাসি মিলিয়ে গেল। সে মাথা দুলিয়ে বলল না। সারফরাজের খাতা কলম নিয়ে কি ভেবে বিছানার উপর আসন পেতে বসলো। অর্নিলা এখনো সেখানে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। সারফরাজ তার দিকে ফিরে তাকায়নি, অথচ অর্নিলার উপস্থিতি তাকে বিচলিত করছে। আগে কখনো অনি আশেপাশে এভাবে ঘুরঘুর করেনি, আজ একটু বেশিই করছে নাকি, সেই বেশি ভাবছে। অনেকদিন পর অনিকে দেখতে পেয়ে বোধহয় তার মন বিভ্রান্ত হয়ে গেছে। অনি মলিন কণ্ঠে বলে উঠল, বসলেন কেন ফারাজ ভাই? খেতে বসবেন, আসুন, মামুনি ডাকছে আপনাকে। তুই যা, আমি আসছি। অনি নিশ্চুপ হয়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। দরজার কাছে এসে ফিরে তাকালো সারফরাজের দিকে। সে জানে ফারাজ ভাই মোটা মেয়েদের পছন্দ করে না, কারণ জান্নাত আপু মোটেও মোটা না। সে খুব স্মার্ট আর চিকন, উচ্চতায় অনেক লম্বা। ফারাজ ভাই জান্নাত আপুকে ভালোবাসতো। সে তো আর চাইলেও জান্নাত আপু হতে পারবে না, কিন্তু সে চেষ্টা করবে। চেষ্টার কারণেই তো এত সময়ের মধ্যে এতখানি শুকিয়ে গেছে। চালচলনে পরিবর্তন এনেছে। আগে সবসময় জিন্স টপস পরে ঘোরাঘুরি করত, কিন্তু এখন আর এসব সে পরে না। সুন্দর সুন্দর কামিজ, 3 পিস পরে, সুন্দর একটা ওড়না গলায় জড়িয়ে রাখে। তার বেশ মনে আছে জান্নাত আপু এমনভাবে তাদের বাসায় আসতো। ফারাজ ভাই তখন আর চোখে আপুকে দেখতো। এসব তার জানা। সে তো সবসময় ফারাজ ভাইকে চোখে চোখে রাখতো। তার এত পরিবর্তন কি ফারাজ ভাই লক্ষ্য করেনি? সে যে আজ ফারাজ ভাইয়ের পছন্দের রং আকাশি রঙের একটা ওড়না গায়ে জড়িয়েছে, ভাই তো একবারও ফিরে তাকায়নি। ভাই ভাবছে সে মিথ্যে বলছে, কিন্তু মিথ্যে না। এতদিন এই ঘর তার অধীনে ছিল, খুব যত্ন করে ঘরটা গুছিয়ে রেখেছে। একটা জিনিস এখান থেকে ওখানে করেনি, তাও ফারাজ ভাই কি কিছু বুঝলো না? এত বোকা তুমি ফারাজ ভাই। খাবার টেবিলে বসতেই দেখলো বিরাট আয়োজন। সবাই একসাথে খেতে বসেছে। আরিফ হাসান, আরাফাত, শাহিনুর বেগম আর সারফরাজ। সারফরাজ খেয়াল করলো অর্নিলা বসেনি। আগে কখনো এমনটা হয়নি। খাবার টেবিলে সবার আগে অনি বসতো।
ওকে খাবার বেড়ে না দেওয়া অবধি কেউ খাবার ছুতে অবধি পারত না। সেই মেয়ার সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। সারফরাজ যেন দেখে ও না খার ভান করছে। তৃপ্তি করে খেলো সে। শাহিনুর বেগম গ্লাসে পানি ঢেলে দিয়ে বললেন, আর একটু নাও সারফারাজ। না মা, পেট ভরে গেছে, অনেক খেয়েছি। অনেক খেলে কোথায়, খাবার কেমন হয়েছে? ভালো হয়েছে, অনেকদিন পর তোমার হাতের রান্না খেয়ে মুখে রুচি ফিরেছে। শাহিনুর বেগম মুখ টিপে হাসলেন। আরাফাত শব্দ করে হেসে বলল, মা রান্না করেনি, বুড়ি রান্না করেছে। হকচকিয়ে উঠল সারফরাজ। হা করে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আশপাশ চেয়ে দেখলো অনি নেই, রান্নাঘরে গেছে। আরাফাত খাতের লোকমা তুলে বলল, এখন থেকে বুড়ি রান্না করে। খুব ভালো রান্না করে। আরিফ হাসান মলিন কণ্ঠে বলে উঠলেন। মেয়েটা বড় হয়ে গেছে। সারফরাজ অবাক কণ্ঠে বলল, এত পরিবর্তন কি করে? শাহিনুর বেগম বললেন, মেয়েদের পরিবর্তন হঠাৎ করেই হয় সারফারাজ, ওসব তো বুঝবে না। ওই তো অনিলা পায়েস নিয়ে এসেছে, একটু খেয়ে দেখো। পায়েসের বাটিটা সারফরাজের সামনে রাখা হলো। সারফরাজ কিয়ৎকাল বাটির দিকে চেয়ে থেকে উঠে দাঁড়ালো, বলল, আমার পেট পুরোপুরি ভরে গেছে মা, আর কিছু খেতে ইচ্ছে করছে না। কিন্তু ফারাজ। সারফরাজ দাঁড়ালো না, চলে গেল ঘরের দিকে। অর্নিলা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। আরাফাত উঠে পায়েসের বাটিটা হাতে নিয়ে বলল, দে বুড়ি, আমি খাই। তোর রান্না করা পায়েসের টেস্ট কিন্তু সেই হয়। আরিফ হাসানও তাল মিলিয়ে বললেন, মা আমায় ও এক বাটি দে। তোমার মিষ্টি খাওয়া বারণ মামা, তুমি খেতে পারবে না। দে দে, একটু খেয়ে কিছু হয় না। একদম না, যাও ঘরে যাও, একটু হাঁটা চলা করে ঘুমোতে যাবে। স্টাডি রুমে থাকবে না একদম। কাল মাঝরাতে তোমার ঘরে আলো জ্বল থাকতে দেখেছি আমি। শাহিনুর বেগম বললেন, পাশে তো শুয়ে থাকে, কোন সময় উঠে যে স্টাডি রুমে চলে যায় সজাগ পাই না। হ্যাঁ গো, ওখানে এত রাতে কাজ কি তোমার? ঘুমাও না কেন? আরিফ হাসান জবাব দিলেন না। নিশ্চল চাহনিতে অর্নিলার মুখের পানে চেয়ে শুধালেন, মাঝরাতে তুই কি করছিলি মা? অর্নিলা জবাব দেয়নি। নিষ্প্রাণ দৃষ্টিতে চেয়ে রইল মামার মুখের দিকে। এই প্রশ্নের জবাব তার কাছে নেই। রাত তখন অনেক। সারফরাজ বিছানার এদিক থেকে ওদিক ঘুরপাক খাচ্ছে। তার ঘুম আসছে না। ওভাবে পায়েসের বাটি থেকে মুখ সরিয়ে ফেলা যেন মোটে উচিত হয়নি। অর্নিলার খারাপ লেগেছে নিশ্চয়ই, কে জানে এমনটা সে কেন করলো, কোন কারণে। বিছানা থেকে এক ধরনের গন্ধ পাওয়া যাচ্ছে, খুব পরিচিত লাগছে। হঠাৎ উঠে বসলো, হাত দিয়ে বিছানা ছুঁয়ে দেখলো, চমকে উঠল সে। অর্নিলা মিথ্যা বলেনি। রাতের পর রাত অনি এইখানেই ঘুমিয়েছে, তার অস্তিত্ব মিলছে। কিন্তু আজ রাতে অনি তার ঘরে ঘুমায়নি, সে বোধহয় ওই পাশের ঘরেই আছে। ঘরটা অনেক ছিল, তাহলে রাতের রাত এই ঘরে অনেক থাকার কারণ কি? কেন করছে সে এমন? এমন আহ্লাদি করে পায়েস রেঁধে খাওয়ানো, ঘরোয়া মেয়ে হয়ে ওঠা, নিজের স্বভাব সাজগোজ সব বদলে ফেলা, এসব আপনি কার জন্য করছে? তার জন্য? ব্যাপারটা সহজভাবে নিতে পারছে না সে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ঘরে খানিকক্ষণ পায়চারি করে বের হয়ে গেল। বাড়ির সব আলো বন্ধ, বাবার স্টাডি রুমের আলো বন্ধ। সারফরাজ একা একা ঘরে পায়চারি করছে। কি মনে করে রান্নাঘরের কাছে ঠেকলো সে। আলো জেলে আশেপাশে খুঁজতে লাগলো। পায়েসের বাটি পাওয়া গেল। একটা চামচ দরকার। চামচে করে খানিকটা মুখে দিয়ে সামনে ফিরতে স্তব্ধ হয়ে দাঁড়ালো সারফরাজ। ইতস্তত বোধ করতে লাগলো সে। সামনেই অনি দাঁড়ানো, তার হাতে পায়েসের বাটি, মুখে চামচ। অস্বীকার করার সুযোগ নেই। অনি অতি মিষ্টি স্বরে বলে উঠল, ফারাজ ভাই। কি করব, দেখছিস না পায়েস খাচ্ছি। চেয়ার টেনে বসে পড়ল সারফরাজ। অর্নিলার ঠোঁটের কোণে চাপা হাসি ফুটে উঠল। গ্লাসে পানি ঢেলে টেবিল সামনে এসে রাখলো। সারফরাজ গ্লাসে চুমুক দিয়ে বলল, হঠাৎ করেই এত খিদে লাগলো, দেখছিলাম ফ্রিজে কি আছে, পায়েসের বাটিটাই চোখে পড়লো। তুই এত রাতে এখানে কি করছিস? অর্নিলা জবাব দিল না, চেয়ার টেনে বসে পড়ল। গালে হাত রাখলো, দৃষ্টি মেলল ফারাজ ভাইয়ের দিকে, শুধালো, পায়েস কেমন হলো ফারাজ ভাই? কেমন আর হবে, যেমন হয় তেমনি হয়েছে। আমি রাঁধলাম যে। তো মানুষ তো তুই, রান্না তো ভালোই হবে। গাল থেকে হাত সরিয়ে ফেলল, চোখ রাখলো হাতের আঙ্গুলের উপর, চাপা স্বরে বলে উঠল, কিন্তু সবার হাতের রান্না তো এক হয় না ফারাজ ভাই। কি জানি অনি, আমার কাছে তো একই লাগে। দেখলি না, আজ তোর রান্না করা খাবার খেয়ে বলছিলাম মা রেঁধেছে। এত সূক্ষ্ম পরীক্ষা আমি পারি না। কিন্তু ফারাজ ভাই,
তোমার কাজ তো এর চেয়েও সূক্ষ্ম, সেটা করবে কি করে? ফারাজ জবাব দেয় না। পায়েস ফুরিয়ে এসেছে। অর্নিলা উঠে দাঁড়িয়ে বলল। আর একটু দিব। সারফরাজ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, থমকে বলল। না, এই যে বললে খিদে পেয়েছে। মিটে গেছে, খেলাম তো। অত একটুতে পেট ভরে গেল ফারাজ ভাই? সারফরাজ আবারও জবাব দেয় না। দুজনের সম্পর্কের মাঝে ভাঙন যেন সে আগেই ধরেছিল, তার প্রভাব এখন মিলছে। সারফরাজ উল্টো পথে হাঁটা ধরে। অর্নিলা চট করে বলে উঠল। আমি না এলে তুমি আর একটু পায়েস খেতে, তাই না ফারাজ ভাই? বোধ হয় খেতাম। কথাটুকু বলেই ফারাজ বের হয়ে গেল। চেয়ারটাকে শক্ত করে হাতে ধরে নিশ্চুপ হয়ে গেল। তার চোখের পাতা কাঁপছে। টিপ টিপ করে চোখের পানি গড়িয়ে পড়ল। ফারাজ ভাই ওভাবে না বললেও পারত, না হয় মিথ্যেই বলে দিত। এত সত্য বলার কি ছিল? ফারাজ কি ইচ্ছে করেই তাকে কষ্ট দিচ্ছে? কেন দিচ্ছে এই কষ্ট? কি অপরাধ তার? তুমি মনে রেখো ফারাজ ভাই, আমি তোমার সাথে আর কথা বলবো না। যে এভাবে বারবার আমায় কষ্ট দেয় তার সাথে আমি কথা বলি না, তোমার সাথেও বলবো না। দেখে রেখো তুমি। চোখের পানি মুছে ছুটে চলে গেল ঘরের দিকে। আড়াল হয়ে দাঁড়ালো কেউ, সূক্ষ্ম চোখে পরখ করে যাচ্ছে। আশপাশ কেউ দেখেনি তো আবার। 2 পা পিছিয়ে গেল। ফারাজ ভাই আর অনির মধ্যে কি হয়েছে? তার সম্পর্ক ভালো চলছে না, চলার মতোও না। যখন তাদের সম্পর্ক গড়েছিল তখন অর্নিলা বুঝতো না সম্পর্কের মানে। এখন যখন বুঝতে পারছে তখন মনে হচ্ছে ফারাজ ভাই পিছিয়ে যাচ্ছে। কি অদ্ভুত কাণ্ড! এই মানুষগুলো এমন কেন? পরদিন সকালবেলা সকাল সকাল হাঁটতে বেরিয়ে গেল সারফরাজ। ফিরতে ফিরতে 8:30 বাজলো। ঘরে ঢুকেই বুড়ো কুচকে ফেললো। বিছানা গোছানো, গোসল সেরে কোন জামাটা পরবে সেটা ইস্ত্রি করে বিছানার উপর রাখা। এত কিছু কে করেছে? মা? না, মনে হচ্ছে অর্নিলা। একটা চিরকুট রয়েছে পাশে। সারফরাজ সেটা তুলে নিল। স্পষ্ট হাত লেখা, চেনা চেনা লাগছে। অনি লিখেছে। ফারাজ ভাই, জলদি তৈরি হয়ে নিচে আসুন। আপনার জন্য গরম গরম পরোটার সাথে হাঁসের মাংস রান্না করেছি। ভালো করে গোসল সেরে আসবেন। আর হ্যাঁ, আজ সেভ করবেন। পুরো মুখ আপনার গোছা গোছা দাড়িতে ভরে গেছে, বিশ্রী লাগছে। আপনি তো সুদর্শন ফারাজ ভাই, তাহলে চলাফেরা এমন বিশ্রী কেন? আগে তো এমন ছিলেন না, বড্ড বদলে গেছেন। সারফরাজ চিরকুটটা পকেটে ঢুকিয়ে ফেলল। ধীর স্বরে বলল। আমি বদলাইনি অনি, তুমি বদলে গেছো। জামা কাপড় হাতে নিয়ে চলে গেল বাথরুমের দিকে। এদিকে অর্নিলা আজ মহাব্যস্ত। তার কাজকর্ম যেন শেষ হচ্ছেই না। এত ভোরে উঠে মেয়েটা কত কাজ করে ফেললো। বিস্মিত হয়ে চেয়ে আছে আরিফ হাসান। এক হাতে সব কাজ সামলে দিচ্ছে মেয়েটা। তার ছোট মেয়েটা বড় হয়ে গেছে। সারফরাজ ফ্রেশ হয়ে নিচে নামলো। 2টো চায়ের কাপ রেখে গেল সিধু। সারফরাজ চায়ের কাপে চুমুক দিল। আরিফ হাসান চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, মা, চাটা খুব ভালো হয়েছে। সারফরাজ কপাল কুঁচকালো। চায়ের কাপের দিকে তাকিয়ে চুমুক দিল। না, এই চাই তো অর্নিলা বানায়নি। কেমন সন্দেহ হচ্ছিল। অর্নিলা হেসে জবাব দিল, আমি চা বানাইনি মামা। সারফরাজের মুখের উপর থেকে বিচলিত ভাবটা চলে গেল। ঠোঁটের কোনায় বোধহয় হাসির চিহ্ন দেখা গেল। সত্যি কি তাই? আরাফাত এসে হাজির হলো। শাহিনুর বেগম ও হাতে হাতে কাজ করতে লাগলেন অর্নিলার সাথে। সকালবেলা তিনি গিয়েছিলেন গাছে পানি দিতে। ছাদের একপাশে হঠাৎ করে বাগান করার শখ উঠেছে তার। এই শখ কতদিন থাকে সেটাই দেখার বিষয়। অর্নিলার হাতের রান্না খেয়ে সকলে প্রশংসা করছে। একমাত্র সারফরাজ নিশ্চুপে খেয়ে যাচ্ছে। অর্নিলা উৎসুক আঁখি দুটি খুব অস্থির হয়ে উঠেছে। সারফরাজ তার মুখের দিকে ফিরে তাকালো না অবধি। হঠাৎ আরেফাত বলে উঠল, ভাইয়া, আজ তোমার দেখতে খুব ফ্রেশ লাগছে। মনে হচ্ছে বয়স কমে গেছে। শাহিনুর বেগম অস্থির হয়ে উঠলেন, বললেন, এ কি কথা? ওর বয়স বেশি ছিল কবে? কুসংস্কারী তার মন। ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। অনেক চোখে এতক্ষণে পড়ল। সত্যি তো তাই। ফারাজ ভাই দাড়ি কামিয়েছে। তাকে এখন ঠিক আগের ফারাজ ভাইয়ের মতোই লাগছে। শুধু মুখটা আগের চেয়েও গম্ভীর, সাথে চোখ দুটো। না হলে সব ঠিক আছে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। কেউ এলো নাকি? সিধু দরজা খুলল। ফরাদকে দেখা গেল। সারফরাজ খাবার ছেড়ে উঠে গেল, জড়িয়ে ধরল ফরাদকে। তার পিঠ চাপড়ে ফরহাদ বলে উঠল, আরে আমাদের ডাক্তার সাহেব চলে এসেছে, এমবিবিএস পাশ করা ডাক্তার। সারফরাজ হেসে উঠল।
অর্নিলা স্পষ্ট দেখলো ফারাজ ভাই হাসছে। তার হাসি অন্যরকম, একদম সতেজ দেখাচ্ছিল তাকে। মুখের মধ্যে গাম্ভীর্য ভাবটা আর নেই। দেখতেই লাগলো, মুগ্ধতা এসে ঘিরে ধরলো তাকে। সচরাচর ফারাজ ভাইকে হাসতে দেখা যায় না, ফরহাদ ভাইয়ের সাথে থাকলেই হাসতে দেখা যায়। আরো একবার হাসতে দেখেছিল খুব, তখন সে খুব ছোট। অনির বেশ মনে আছে, সেদিন একটা লাল টপস পরা ছিল সে। জান্নাত আপু কি একটা বলে খিলখিলিয়ে হাসতে লাগলো, তখন হাসলো ফারাজ ভাইও। অনেক অবাক হয়ে দেখতে লাগলো। ফারাজ ভাইকে খুব একটা হাসতে দেখা যেত না, কেমন একগুঁয়ে থাকেন সব সময়। সেই ফারাজ ভাই হাসছে, কিন্তু তখন অনেক বিরক্ত লাগতে শুরু করলো, কারণ জান্নাত আপুর এমন আহামরি কিছু বলেনি যে ফারাজ ভাই হাসবে। তখন তার হাসি বোকার মতো লাগলো। সেই থেকে ফারাজ ভাই তার কাছে বোকা, অনেক বোকা। নাস্তা করেছিস? হ্যাঁ, করবো বলেই তো এলাম। শুনলাম অনি নাকি হাঁসের মাংস রান্না করেছে, আমায় ফোন করে বলতেই ছুটে এলাম। আমাদের অনি কিন্তু ভালো রাঁধে। ফরহাদের প্রশংসা শুনে মুস্কি হাসলো অনি। সারফরাজ তাল মিলিয়ে বলল, হ্যাঁ, ভালোই রাধে। এই বাচ্চা যে কোনোদিন রেঁধে খাওয়াবে সেই ভাবনা মাথায় আসে। আরিফ হাসান বিরক্তিস্বরে বলে উঠলেন, আহা, এ কি কথা! আমার মা সব কাজ করতে পারে। দেখি মা, অর্নিলা, ফারাদকে নাস্তা দাও। দেই মামা। ফরহাদ ভাই বসেন। হ্যাঁ, দেখি, বসেই পড়ি। না খেয়ে অনেক তাড়াহুড়োয় এসেছি। খাওয়া দাওয়া শেষে তোর সাথে জমি আড্ডা হবে। সারফরাজ একগাল হেসে পাশে বসে পড়ল। অর্নিলা ফরহাদকে নাস্তা দিল। সারফরাজ পরোটা প্রায় শেষের দিকে, ভাবলো ফারাজ ভাইকে আরেকটা পরোটা সাধ্যে। আবার সবার সামনে না করে দেয়, তখন বড্ড কষ্ট পাবে সে। অনেক ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, ফরাজ ভাই, আরেকটা পরোটা দিই? দে। অর্নিলা হেসে উঠল। একটো না, দুটো পরোটা তুলে থালায়। হাঁসের মাংস নিয়ে এলো আবারও। ফারাজ ভাই আর ফরহাদ ভাই খেতে খেতে গল্প শুরু করেছে। ফরহাদ সিগারেট ধরালো। সারফরাজ নাক কুচকে বলল, এসব খাওয়া এখনো ছাড়তে পারলি না তুই? ফরহাদ হাসলো, অমায়িক তার হাসি। সারফরাজ বিরক্তিস্বরে বলে উঠল, তোর প্রেমিকা কি বারণ করে না তোকে? কি সারাদিন এসব খেয়ে খেয়ে মরার দিকে চলে যাচ্ছিস? আমাকে তার নম্বর দিয়ে যাবি। আজই কথা বলে তোর এসব বন্ধ করব। কাকে বলবি? কাকে বলবো মানে? ওই তো তোর ওই নায়িকাকে। হ্যাঁ, নায়িকা? হ্যাঁ, নায়িকাই বটে, তবে আমি কখনো তার নায়ক ছিলাম না সরফরাজ। আমি তো ছিলাম তৃতীয় পক্ষ। কখন যে তৃতীয় পক্ষ হয়ে গেলাম সেটাও টের পেলাম না। কথাগুলো শোনা মাত্র স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সারফরাজ। তার পুরো শরীর ঝনঝন করে কেঁপে উঠল। ফরহাদের আচরণ তাকে অবাক করে তুলছে। ফরহাদ সিগারেট মুখে দিতেই ধোঁয়া ছাড়ল। সেই ধোঁয়া শূন্যে উড়ে গেল। তার দিকে ফিরে আচমকা হাসলো। এই হাসি কষ্ট লুকানোর চেষ্টা করছে মাত্র, সফল হলো না। সারফরাজের মনে হলো সে নিজেকে দেখছে। ঠিক কয়েক বছর আগে এখানে বিষণ্ণ মনে দাঁড়িয়েছিল সে। বলেছিল কাঁদবে না, সে কাঁদেনি, অথচ তার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল। জান্নাত তখন কবুল বলে অন্য ঘরের ঘরণী হয়ে গেছিল, অথচ সে কথা দিয়েছিল বিয়ে শুধু তাকেই করবে, শুধুমাত্র তাকে, আর কাউকে না। কিন্তু জান্নাত কথা রাখেনি। বোকার মতো বিশ্বাস করে ঠকতে হয়েছিল সারফরাজকে। সে বহু পুরনো কথা। টিনেজার বয়সে নতুন নতুন প্রেম আবেগ ভর্তি হয়, তাই বোধহয় সে প্রেমের কথা এখনো ভুলতে পারেনি। তবে কষ্টটা ভুলা গেছে, আর ভুলে যাওয়াই উচিত। সে তো এখন তার না, অন্য কারো। কিন্তু ফরহাদের কি হলো? যখন ওর প্রেম হয়েছিল তখন সে টিনেজার মোটেও ছিল না। এরপরেও প্রেমটা টিকলো না তাদের। ফরহাদ হালকাকে সে বলা শুরু করলো, তেমন কিছু না সরফরাজ, আমি বেকার। ওর মা বাবা আমায় মেনে নেয়নি, তাই সে অন্যের হাত ধরে চলে গেছে। তুই তো বোঝাতে পারতি। আমি বুঝাইনি বলছিস? ওর পা দুটো জড়িয়ে ধরেছিলাম, শুধু সময় চেয়েছিলাম। ও দেয়নি আমায়। আমার মা বাবার তো কম ছিল না ফারাজ, তারাও রাজি ছিল এই বিয়েতে। তবু এটা হলো না। কেন হলো না বলতো? সারফরাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আকাশের দিকে তাকিয়ে রইল নিশ্চুপ হয়ে। ফরহাদ সিগারেট টানছে তখনও। সারফরাজ বলে উঠল, কারণ সে তোকে চায়নি। আমরা বোকা, তাদের চেয়ে বসি যারা কখনোই আমাদের চায়নি। চাইলে মানুষ কি না পায়? চাইতে তো হয় বিধাতার কাছে, যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আমরা দুর্ভাগা, শুধু একপাক্ষিকভাবে আমরাই চেয়ে গেলাম, আমরাই ভালোবেসে গেলাম। ওরা কখনো আমাদের চায়নি, কখনো। শেষবারের মতো সিগারেটে টান দিয়ে নিচে ফেলে দিল ফরহাদ। হেসে উঠে বলল, আমি তোমায় চেয়েও পাইনি, আর তুমি আমায় পেয়েও চাইলে না। আফসোস হয় না তোমার প্রিয়? প্রিয়?
হেসে উঠল সারফরাজ। ফরহাদ লজ্জায় ঠোঁট কামড়ে ধরল, দুহাতে পিঠ চাপড়ে বলল, এখনো প্রিয় বলছিস কোন সুখে? মিথ্যে আশা সব ফরহাদ, সব মিথ্যে। এই প্রেম ভালোবাসা সবকিছুই মিথ্যে। সত্যি কি তাই? বাঁচার জন্য ভালোবাসার দরকার হয় না। আচ্ছা ফারাজ, তুই তো প্রায় ডাক্তার হয়ে গেছিস, মৃত্যু দেখিসনি। কত মানুষ তো মরে যায়, তাদের চোখে মরার আগে বেঁচে থাকার সুখ দেখতে পাসনি? কতটা ব্যাকুল হয়ে তারা বাঁচার জন্য ছটফট করে, দেখিসনি? সারফরাজ চুপসে গেল, তার অন্তর চুপসে গেল ভয়াতে। ভালোবাসা, হায় সেটা বড় করুণ কথা। খুশিতে কেউ ভালোবাসার নাম নেয় না। এই তো কয়েকদিনের আগে কি ছটফট করেই মারা গেল লোকটা। মরার আগে একটি মানুষকে দেখার জন্য কেবল ছটফট করছিল। মৃত্যু পথযাত্রীকে পানি খাওয়াতে হয়, আল্লাহর নাম নেওয়াতে হয়, অথচ সে তার প্রিয়তমার নাম নিতে ব্যস্ত। পাশে দাঁড়ানো ছেলেটা কেঁদে চলছে, শার্টের মধ্যে চোখের জল মুছে আবারও কাঁদতে কাঁদতে বলল, শালা, মরার আগেও ওই মাইয়ার নাম নিতে হয় তোর? ওই কখনো ভালোবেসে ছিল না তোরে? ভালোবাসলে কি তোরে ছাইরা চলে যাইতো? 6 বছরের সংসার তো গো। ওই 6 বছরে যে মা তোকে ভালোবাসতে পারে নাই, আজ কেমনে ভালোবাসবো? ফরাজ অবাক হয়ে তাকিয়ে রইল লোকটার মুখের দিকে। তার দলের সবাই শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে, যতটুকু সম্ভব বিষ শরীরের ভিতর থেকে বের করা গেছে, তবুও লোকটা বাঁচবে না। তার 6 বছরের সংসার ভেঙে সে অন্যজনের হাত ধরে চলে গেছে। 6 বছরের ভালোবাসা নিমেষেই ধূলিসাৎ। এরপরেও ভালোবাসার নাম সে নেয় কি করে? নারী মানেই ছলনাময়, তারা অনেক ছলনা করতে জানে। তার শিক্ষা হয়ে গেছে তাদের দেখতে পেয়ে। কম তো দেখলো না। এই যে ফরাদ, কম ভালোবাসতো? কতই না স্বাদ ছিল তার। ভালো শিক্ষিত ছেলে, অথচ বলল কি? বেকার, হাস্যকর। তার মা বাবার যা আছে তা দিয়েও তো তাদের আরামে বছর চলে যেত, কিন্তু সেই তো চাইলো না। চাইলে কি আর পেত না? কি অভাগী তারা। এই ভালোবাসার স্বাদ কি খুঁজতে গেছে অন্য পুরুষের মনে? সত্যি কি পাবে? হাত কাঁপবে না তাদের? মন কাঁদবে না? শরীরের স্বাদ কি সব? মনের স্বাদ বলে কিছুই কি নেই? মনের কি দাম নেই? এই যে হৃৎপিণ্ডের প্রতিটা ধ্বনি মিনিটে মিনিটে তার নাম উচ্চারণ করে, এই বা করবে কজন? ফরাদ বোধহয় কাঁদছে। ছেলেদের কাঁদলে বিশ্রী লাগে, কিন্তু ফরাদকে দেখে মায়া হচ্ছে। সারফরাজের ওর কান্না মেয়েদের মতো, ঠোঁট চেপে আছে, কান্না ধরে রাখতে পারছে না, কেঁদেই দিল। সারফরাজ তার পিঠে হাত বুলালো, বলল, ফরহাদ, সত্যি ভালোবাসা কখনো মিথ্যে হয় না। আমাদের তাদের ভালোবাসা উচিত যে আমাদের ভালোবাসে। এই পৃথিবীতে কেউ তোকে ভালোবাসে না এমনটা হতেই পারে না। আড়াল হয়ে দেখ, দেখবি কেউ ব্যাকুল হয়ে খুঁজছে তোকে। তোকে ভালোবাসি বলার জন্য সে ছটফট করছে। তোর এই অশ্রুর দাম ওই অভাগী দিবে না। যে ভাগ্যবতী দেবে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাস, দেখবি সব ভালো। ফরাদ সামলে উঠল দ্রুত, চোখ মুখ মুছে আকাশের দিকে তাকিয়ে রইল। মিনিট 2 পর বলে উঠল, অনি আসছে। ফরাদ চমকে উঠল, ছাদের দরজার দিকে চেয়ে রইল এক দৃষ্টিতে। সত্যি সত্যি সেখানে অনির আগমন। ফরাদ অবাক হলো, এটা কি কাকতালীয়? না ফরাদ সত্যি বুঝতে পারলো অনির উপস্থিতি। কি আশ্চর্য! সে বাদে সবাই যেন অনিকে বুঝতে শুরু করেছে। অনি এলো, আবার চলেও গেল। এসেছিল চা দিতে। ফরাদ ফুরফুরে মেজাজে চায়ের কাপে চুমুক দিল। হ্যাঁ, বেশ চা বানিয়েছে মেয়েটা। সারফরাজ চায়ের কাপে চুমুক দিয়ে মাথা নাড়ালো। ফরহাদ বলে উঠল, কি ভাবছিস এত? আর শহরে ফিরছিস কবে? এই তো কিছুক্ষণ। তা অনেককে নিয়ে যাচ্ছিস তো? অনি? কেন? অনিকে নিয়ে আমি কোথায় যাব? কেন, তোকে কেউ বলেনি? অনিকে তো শহরের ভার্সিটিতে ভর্তি করাবে, সাথে আরাফাতকেও। সারফরাজ ভুরু কুচকে ফেলল, চায়ের কাপ নামিয়ে রেখে বলল, অনিকে ভার্সিটিতেও পড়াবে? পড়াবে না কেন? মেয়েটা পড়াশোনায় কত ভালো। আর আমাদের বংশের কোনো মেয়ে কম পড়াশোনা করেছে? তোর মাও তো MBA পাস, আমার মাও তাই। অনি সেটা তো করবে। সারফরাজ কি জানি ভাবলো, পরক্ষণে মাথা দুলিয়ে বলল, তাই তো। হ্যাঁ তাই। শহরে গেলে তোর সাথে ছাড়া আর কোথায় থাকবে? সেসব আলাপ পরে সারা যাবে। তুই বল, মন ঠিক আছে তোর এবার? ফরহাদ একগাল হেসে জবাব দিল, মন আবার ঠিক বেঠিক সে তো হুট করেই খারাপ ভালো হয়ে যায়। কত সব ধরতে হয় নাকি? বাদ দে তো। সারফরাজ এই প্রসঙ্গ বাদ দিয়ে দিল, অথচ অন্য প্রসঙ্গ থেকে মন সরাতে পারছে না।
সত্যি কি অনি তার সাথে শহরে যাবে? তারা একসাথে থাকা শুরু করবে? কেমন অন্যরকম লাগছে। এই প্রসঙ্গ আর উঠেনি। দিন ভালোই কেটে যাচ্ছিল। সরফরাজের শহরে যাবার দিন ঘনিয়ে আসছে। একদিন আরিফ হাসান তাকে ডেকে পাঠালেন, বললেন, অনিকে তোমার সাথে করে নিয়ে যাও। আমার সাথে করে? অবাক হচ্ছ নাকি? একদিন তো তুমিই বলেছিলে তোমার স্ত্রীর দায়িত্ব একমাত্র তোমার। নাও, এবার দায়িত্ব পালন করো। ভালো একটা ভার্সিটিতে ভর্তি করিয়ে দাও। দেখো ঠিকমতো খেয়াল রেখো ওর। কথাগুলো বলে বাবা চোখ সরিয়ে নিলেন। এর অর্থ এটাই তার শেষ কথা। সরফরাজ কিছু জিজ্ঞেস করলো না। কেমন একটা ঘোরের মতো থেকে গেল। বেরিয়ে এলো ঘর ছেড়ে। বাইরে এসে দেখলো অনি ছোটাছুটি করছে। তার হাতে আচারের বয়াম। চামচে করে একটু আচার সে খিচুড়ির প্লেটে দিল। এই খিচুড়ি সে নিশ্চিত তার জন্যই বাড়ছে। ফারাজ নিশ্চিত হয়ে রইল, অর্নিলা এখন এসে বলবে। ফরাজ ভাই আসেন, আপনার জন্য খিচুড়ি রেঁধেছি, খেয়ে দেখুন কেমন হয়েছে। অর্নিলাকে সাথে নিয়ে সরফরাজ ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। বের হবার পথে শাহিনুর বেগমের মুখ দেখা যাচ্ছিল না। কাঁদতে কাঁদতে তিনি অস্থির। আরিফ হাসান শক্ত মানুষ। তিনি একদৃষ্টিতে সরফরাজের দিকে তাকিয়ে থেকে বললেন, ওর খেয়াল রাখবে, ঠিক যেভাবে আমি রেখেছিলাম। ও আমার মেয়ে, নিজের বউ মনে করে না, আমার মেয়ে মনে করে ওর খেয়াল রাখবে সরফরাজ। সরফরাজ মাথা দুলিয়ে সম্মতি দিল। ফরহাদ দূরে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসছে। সব শয়তানি বুদ্ধি ওর। শ্রেয়মী আর রুদমিলা তারাও এসে হাজির। আরাফাত 2 হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে হাসছে। হেসে হেসে বলছে, যা তোরা, আমিও আসছি, বেশি দিন তো আর বাকি নেই। অর্নিলার অশ্রুসিক্ত আঁখি দুটি নামিয়ে রাখলো। ব্যাগপত্র সব গাড়িতে তুলছে সিধু। ট্রেন অবধি তাদের এগিয়ে দিয়ে আসবে। সরফরাজ গাড়ির দরজা খুলল। অর্নিলা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। আরাফাত এগিয়ে আসতেই অস্ফুট স্বরে বলে উঠল, আমি যাব না। আরাফাত তার হাত আগলে ধরল, ফিসফিসিয়ে বলল, কেন যাবি না রে বুড়ি? গেলে তো ভালোই হবে। তোর ভালোবাসার মানুষকে তুই একা পাবি, আলাদা করে পাবি, ভালোবাসতে পারবি। এটাই তো সময়। নিজের ভালোবাসা এবার তাকে বুঝিয়ে দে। আর কতকাল একপাক্ষিক ভালোবেসে যাবি রে? দৃষ্টি মেলে চাইল অর্নিলা। চোখের পাতা কাঁপছে। কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আরাফাত হাসছে। এই ছেলেটা সম্পর্কে তার দেওর হয়। সে হয় তার ভাবি। বলে ভাবি নাকি দেওরকে আগলে রাখে, অথচ তার দেবর তাকে আগলে রাখছে। আরাফাত তার দেবর না, নিজের আপন ভাই, সবচেয়ে কাছের বন্ধু। অর্নিলার মনে সব কথা তার নখদর্পণে। আরাফাত ধমকে সুরে বলল, দেখি, চল ওর তো গাড়িতে। পেছন থেকে ছোট ফুফু বলে উঠলেন, এ কি, দেবর ভাবিকে ধমক দিচ্ছে? অন্নিলা তো সম্পর্কে বড় হয় তোমার আরাফাত। শাহিনুর বেগম বলে উঠলেন, ওসব সম্পর্ক ওদের মাঝে নেই ভাবি। দুজন ছোট থেকে একসাথে বড় হয়েছে। এসব সম্পর্কের টানাপোড়েনে ওদের মাঝে আনবেন না। তা বললে কি করে হবে? সম্পর্ক বড় মানে বড় এখানে। থামিয়ে দিল বড় ফুফু। তিনি গম্ভীর মুখে চেয়ে আছে সরফরাজের দিকে। সে এসেছে শুনে তাড়াহুড়ো করে বিদেশ থেকে এসেছে আজ 3 দিন। এর মধ্যেই সরফরাজ চলে যাচ্ছে। কথা হলো না ঠিক করে। আরিফ হাসান এগিয়ে গেলেন। অর্নিলা তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আরাফাত তাকে ধরে নিয়ে গাড়িতে বসালো। ফরহাদ এগিয়ে এসে বলল, আমি যাচ্ছি ওদের ছেড়ে দিয়ে আসতে। আরাফাত, তুই যাবি? 2 কদম পিছিয়ে গেল আরাফাত। মাথা দুলিয়ে জবাব দিল না। আরিফ হাসান পেছন ঘুরলেন। তিনি আর পারবে না। হয়তো আরো এগিয়ে দিয়ে আসতে গিয়ে অর্নিলাকে বাসায় ফেরত নিয়ে আসবেন তিনি। নিকুঞ্জ নিবাসের দিকে ফিরে চাইলেন। এই বাড়িটা এখন নিশ্চুপ হয়ে গেল। এখন আর কেউ বাড়ির ছাদে ছোটাছুটি করবে না। আর কেউ তাকে ওষুধের কথা মনে করে দিবে না। রাত জেগে থাকতো বলে বকা দেওয়ার মতো কেউ রইল না। তিনি বোধহয় একা হয়ে গেলেন। শাহিনুর বেগম এগিয়ে গিয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। কান্না থামছে না তার। আরাফাত তাকে ধরে রাখলেন। সবাইকে কাঁদিয়ে দিয়ে অর্নিলা আর সরফরাজ চলে যাচ্ছে। কে জানে, হয়তো এখান থেকে নতুন শুরু তাদের। ফরহাদ দুজনকে ট্রেন অবধি পৌঁছে দিল। অর্নিলা মন খারাপ করে কেবিনের মধ্যে বসে আছে। ফারাজ বাইরে দাঁড়িয়ে ফরহাদের সাথে। আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়বে। ফরহাদ মুস্কি মুস্কি হেসে ফারাজের ঘাড়ে হাত রাখলো। বলে উঠল, ফারাজ চোখ ঘুরিয়ে তাকালো। ফরহাদ বলে উঠল, হ্যাঁ, বুঝলি, এরপর টানা 2-3 বছর পর হাজির হবি। জোড়ায় আসবি না, খবরদার। সাথে আরো একজনকে নিয়ে আসবি। তোর আজেবাজে কথা রাখ তো ফরহাদ।
আজে বাজে কথা। সত্যি তোর মনে হয় তুই সবার মতো আমাকেও বোকা বানাতে পারবি? শোন ফারাজ, আর কেউ পারুক আর না পারুক, এই ফরহাদ কিন্তু ফারাজের মনের কথা ভালো বুঝতে পারে। আমি জানি তোর মনে কি চলছে। আরে আমরা রক্তে মিশে আছি। হ্যাঁ, কিন্তু সাবধান ব্রাদার, বাচ্চা মানুষ তো। বাচ্চা মানুষ? কে বাচ্চা? অনি। ও অনেক বড় হয়ে গেছে এখন, তুই হয়তো দেখে বুঝতে পারছিস না, নয়তোবা বোঝার ভান করছিস না। সেই জন্যই বোধ হয় ফারাজ ভাইয়ের তর্স হয়েছে না। কি সব বলছিস ফরহাদ? আমি এখনো অনেকে পুরোপুরি বিশ্বাস করি না। আফটার অল ওর শামশের শিকদারের মেয়ে, ওদের বংশের কাউকে বিশ্বাস করতেই আমার ভয় করে। ফরহাদ হালকা কাশলো, খানিকটা সিরিয়াস মুড নিয়ে বলে উঠল, তুই লিখে রাখ, আমি বলে দিচ্ছি, অনি একদম তেমন নয়। তুই এখন ওকে চিনতে পারিস না। যেদিন পারবি সেদিন খুশিতে পাগল হয়ে যাবে। তোর চাইতে কেউ আর বেশি ভালোবাসতে পারবে না ওকে। ফারাজ কথা বাড়ালো না। ওর সত্যিই ভীষণ ভয় করে। একবার ঠকেছে, বারবার ঠকতে মন চায় না। তাও বিশ্বাস করতে ইচ্ছে করছে, ভালোবাসতে ইচ্ছে করে। এই ইচ্ছে এতদিন দমিয়ে রেখেছিল, এখন ডাকবে কি করে? অনিতে এখন তার সাথেই থাকবে। তারা দুটি মানব এখন একসাথেই এক ছাদের নিচে থাকতে শুরু করবে। সে কি চাইলেও পারবে অনিকে এড়িয়ে চলতে? তার মন মানবে তো? ফরহাদ ট্রেনের মধ্যে ঢুকে বলল, যাই, অনিকে একবার শেষ বিদায় দিয়ে আসি। ট্রেন ছেড়ে দিবে তো? সারফরাজ দাঁড়িয়ে ভাবছে, ঘন ঘন শ্বাস নিচ্ছে। ভাবনা যেন শেষ হচ্ছে না। ট্রেন ছেড়ে দিল। মোহনগঞ্জ এক্সপ্রেস থেকে ট্রেন ছুটছে ঢাকার উদ্দেশ্যে। রাতের এই অন্ধকারে বাইরের দৃশ্য দেখা বেজায় মুশকিল। অর্নিলা চোখের পানি মুছে জানালার দিকে চেয়ে রইল। দূরের বাড়িগুলোয় আলো জ্বলছে, চিকচিক সে আলোর একটু ঝলকানির দেখা মিলছে। সারফরাজ নেই অনেকক্ষণ। অর্নিলা বাইরে চেয়ে দেখলো, এক জায়গায় এতক্ষণ বসে থাকার স্বভাব তার নেই। উঠে দাঁড়ালো সে। দরজার সামনে এসে বের হতেই কারো পা চোখে পড়লো। মুখ তুলে তাকালো। ফারাজ ভাই। বুকটা ধক করে উঠলো তার, শরীর শিউরে উঠলো। দরজার জায়গাটুকু হাত দিয়ে শক্ত করে চেপে ধরলো। মুখ উঁচু করে চোখ মেলে চেয়ে আছে, দৃষ্টি নামছে না। ফারাজ ভাইয়ের অনেক কাছে দাঁড়িয়ে সে, কতদিনের অপেক্ষার পর, কত রাতের ভাবনার পর। এভাবে যে দাঁড়িয়ে হিসেব করেনি। আবছা স্বপ্নে দেখা কল্পনাগুলো যেন বাস্তব হতে বেশি দেরি নেই। কতদিনের স্বপ্ন তার ললাটে এসে ঠেকবে। ফারাজ ভাইয়ের ওষ্ঠা জোড়া, বক্ষে টেনে নিবে ফারাজ ভাই, বাহুডোরে আটকে রেখে দিবে তাকে। কতই না স্বপ্ন তার। চোখে চোখ পড়তেই বিদ্যুতের ন্যায় সরে গেল ফারাজ ভাই। চোখ নামিয়ে ফেললো অর্নিলা। ফারাজ ভাই বলে উঠল, কোথায় যাচ্ছ অনি? কোথাও না ফারাজ ভাই, ওই একটু হাঁটতে বের হলাম। হাঁটা লাগবে না অনি, অনেক রাত, ভেতরেই থাকো। আচ্ছা। উল্টো ফিরল অনি। সারফরাজ কি মনে করে বলে উঠল, আচ্ছা চলো হেঁটে আসি। অনি চমকে উঠল। ফারাজ ভাইয়ের মনে একসাথে কত কিছু না থাকে সে বুঝে উঠতে পারে না। দুজনেই একসাথে একটু বেরোলো। একদম শেষের মাথায় দরজা এসে দাঁড়ালো। চলন্ত ট্রেন থেকে বাইরে উকি মারলো অর্নিলা। তৎক্ষণাৎ তার বাহু ধরে টেনে সরিয়ে আনলো সারফরাজ। ধমকের স্বরে বলল, পাগল হলি নাকি? এভাবে উকি দেওয়ার কি আছে? পড়ে গেলে আর শরীরের কিছু খুঁজে পাওয়া যাবে নাকি? অনি মুখ চেপে হেসে উঠল। মুড়ো কুচকে ফেললো ফারাজ। সে হাসির কিছু বলেনি, তবু এই মেয়েটা হাসছে। আশ্চর্য, ফারাজ ভাই এখনো হাত ছাড়েনি। অদ্ভুত অনুভূতি হচ্ছে, ধরফর করছে তার হৃদয়খানি। সারফরাজ এবার হাত ধরে টেনে বলল, হয়েছে, আর হাঁটা লাগবে না, চল। ফারাজ ভাই, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমার কিচ্ছু হবে না, আমি তো মরতে আসিনি। কেবিনে এসেই হাতটা ছেড়ে দিল। অর্নিলা বিছানায় জড়সড় হয়ে বসে বলল, ফারাজ ভাই, আপনি ভয় পেয়েছেন, ভয় পাবেন না। আপনি তো ডাক্তার মানুষ, কত মানুষের মৃত্যু দেখবেন। আমার মৃত্যুতে ভয় পেলে চলবে? ডাক্তাররা সবার মৃত্যু সহ্য করতে পারে অর্নিলা। এগুলো দেখতে দেখতে তারা অভ্যস্ত হয়ে পড়ে, কিন্তু কাছের মানুষগুলোর মৃত্যু তারাও সহ্য করতে পারে না, কারণ দিন শেষে তারাও মানুষ, হৃদয় তাদেরও থাকে। অনি একগাল হেসে বলল, তাহলে বলুন ফারাজ ভাই, আমিও আপনার অনেক কাছের। সারফরাজ চেয়ে দেখলো অনি হাসছে। কথাগুলো বলার আগে ভাবেনি, এখন ভাবতে হচ্ছে। অনেক গভীর কথাই বলে ফেলেছে সে। রাত তখন অনেক গভীর। এই ছোট বিছানার উপর কোনোভাবে গুটিসুটি মেরে শুয়ে আছে অর্নিলা। সারফরাজ দরজার সামনে থেকে অনিকে দেখছে। খোলা জানালা থেকে বাতাস আসছে তীব্রতরে। অনি কাঁপছে, ওর বোধহয় শীত লাগছে। সারফরাজ এগিয়ে গিয়ে জানালা বন্ধ করলো। এবার সাদা রঙের একটা লাইট জ্বলছে মাথার উপর। ঘরটা বোধহয় কাঁপছে। ঝাঁকুনি খাচ্ছে সারফরাজ।
তার পুরো শরীর নড়ছে, অথচ নড়ছে না তার দৃষ্টি। চোখ অন্যদিকে ফিরছে না, এক দৃষ্টিতে সে চেয়ে আছে অনেক দিকে। এই মেয়েটার আকর্ষণ প্রবল অনেক। ফারাজ সেটা এড়িয়ে চলতে পারে না। সে আরো এগিয়ে গেল, অনেক কাছে। সে অর্নিলার অনেক কাছে, মাথা উপর করে অনেকে দেখছে। চুলগুলো সুন্দর করে বেনুনি করা, ছোট ছোট চুলগুলো কপালে জোড়া হয়ে আছে। সারফরাজ হাত দিলাম, সেগুলো সরিয়ে দিল। তার হৃদস্পন্দন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সে বুঝতে পারছে সে প্রেমে পড়ে যাচ্ছে, ভালোবেসে ফেলেছে অনিকে। কিন্তু এই ভালোবাসা থাকবে তো চিরকাল? চিরকাল রইবে তো এই ভালোবাসার মুগ্ধতা? আচমকা চুমু খেলো অনির কপালে। তার হৃদস্পন্দন এবার বোধহয় একটু শান্ত হলো। ঘন ঘন শ্বাস নিচ্ছে সে। এতক্ষণ ধরে যেমনটা অনুভব করছিল এখন আর তেমন লাগছে না। মনের উপর থেকে কোনো এক ভার যেন সরে যাচ্ছে। তার মন, হৃদয়, আত্মা তাকে বলছে ভালোবাসতে। এই ভালোবাসায় তারা তৃপ্ত। অনি চোখ মেলে তাকালো। ঘুমটা যেন হঠাৎই ভেঙে গেল। কিন্তু ঘুমের মাঝে সে একটা স্বপ্ন দেখেছিল। কপালে হাত রাখলো। ফারাজ ভাই তার কপালে চুমু খেয়েছে। লজ্জায় বিছানা চাদর শক্ত করে চেপে ধরল। অসম্ভব, এটা কখনো হতে পারে? ভাই তো তার হাতটা আজ অবধি ঠিক করে ধরল না। আলতরে তার হাতে স্পর্শ না করে কপালে কেন করবে? এটা কি কখনো হয়? চারপাশ চোখ বুলিয়ে দেখলো ফারাজ ভাই নেই। কোথায় গেল ভাই? জানালাটা বন্ধ। ঘুমানোর আগে বেশ মনে ছিল জানালাটা খোলা। বন্ধ করলো কে? তাহলে কি ফারাজ ভাই এসেছিল? বিছানা ছেড়ে নামলো সে। ঘর ছেড়ে বেরিয়ে গেল। ঝনঝন ট্রেনের শব্দ। ধরে ধরে সামনে এগিয়ে যাচ্ছে অনেক। হঠাৎ সে থেমে গেল। তার চোখ আটকে গেল ফারাজ ভাইকে দেখে। ফারাজ ভাই দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। অনি অবাক দৃষ্টিতে দেখছে। ফারাজ ভাইয়ের চুলগুলো এলোমেলো হয়ে দোল খাচ্ছে। এক হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে অন্য হাত সিগারেটের ধোঁয়া শূন্যে মিলিয়ে দিচ্ছে। দৃষ্টি কোমল হলো। ভাইকে সিগারেট খেতে দেখে অত অবাক লাগলো না, কিন্তু অনির মনে হলো সে ভাইয়ার প্রেমে পড়ে গেল। আশ্চর্য, এটা কোন সময় হলো প্রেমে পড়ার মতো? এগিয়ে এসে কাছে দাঁড়ালো। ফারাজ তখনও অনির সম্পর্কে অবগত না। তার বিস্ময় দৃষ্টি ফারাজ ভাইকে ঘিরে। দ্রুত বেগে তার হৃদয়ের হৃদস্পন্দন চলছে। বুকে হাত রাখা অনি। ফারাজের খেয়াল হলো শুধালো, অনি, তুমি এখানে কি করছো? আপনাকে দেখছি ফারাজ ভাই। ছোট ছোট চোখ করে চেয়ে রইল ফারাজ। এই মেয়েটা এত স্পষ্টভাষী, দেখে তো মনে হচ্ছে না মিথ্যে বলছে। অর্ধেক খাওয়া সিগারেট ফেলে দিতে চাইল সে। বাদ সাধল অনি। তীব্র কণ্ঠে বলে উঠল, ফেলবেন না ফারাজ ভাই। কেন? আপনি দাঁড়িয়ে সিগারেট খান, আমি আপনাকে একটু দেখি। কথাগুলো বাড়ি খাচ্ছে। ফারাজ প্রথমে বুঝতে পারল না, একটু পর বলে উঠল, তুমি কি পাগল হয়ে গেছো অনি? হ্যাঁ ফারাজ ভাই, পাগল হয়ে গেছি। আপনার প্রেমে পড়ে আমি সত্যিই পাগল হয়ে গেছি।